ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা সবাই আশা করি খুব ভালো করে ক্লাসটা করবে। আজকে নতুন একটা সেশন, নতুন একটা সিরিজ যে ফিজিক্স বাবু চালু হয়েছিল তার আজকে পার্ট 2, দ্যাট ইজ অফ আমরা ছায়া প্রকাশনীর মডেল সেট নাম্বার 2 আজকে করব, যাতে আমরা ক্যাচ 18 মার্কস, যেটা আমাদের ইপিএল সিরিজ শুরু হয়েছিল এক্সাম প্রিমিয়ার লিগ ফিজিক্স বাবু সেশন, তাই তো? তো আজকেরও আমরা সেট 2 মডেল সেট 2 18 মার্কস করব, 14 খানা এমসিকিউ এবং 4 পিস হচ্ছে কি আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন। আশা করি তোমাদের ফার্স্ট ক্লাসটা খুব ভালোই লেগেছে এবং তোমরা খুব উপকৃত হয়েছো। আর যারা যারা নতুন দেখছো চ্যানেলটা প্রথম, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই কিছু করতে হবে না, ঠিক আছে? তো এই মুহূর্তে আমাদের হচ্ছে কি সেশনটা শুরু করা যাক। তো এ রাখা আজকা পহলা সওয়াল। তো প্রথম প্রশ্ন কি আজকে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কি যে তড়িৎ প্রাবল্যের মাত্রা কি সেটা আমাদের জানতে চেয়েছে। তড়িৎ প্রাবল্যের মাত্রা, তাই তো? তাহলে আমাদের মডেল সেট 2 মডেল, দ্যাট ইজ অফ মডেল সেট 2 মডেল সেট 2 এবং ফার্স্ট প্রশ্ন একের দাগের এক ফাইন্ড the dimension of electric field, that is of আমরা ক্যাপিটাল ই বলে যাকে জানি। তাহলে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ক্যাপিটাল ইলেকট্রিক ফিল্ড, ক্যাপিটাল ইলেকট্রিক ফিল্ড না, ক্যাপিটাল ই, ওকে? তো ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন জানতে চাইছে। তাহলে আমাদের অপশন কি? ml²ti, অপশন এ হচ্ছে কি আমাদের বলেছে ml²ti 3i-1। তাহলে এই চারটে অপশন এন্ড ফাইন্ড দ্য ডাইমেনশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা করতে শুরু করব। তাহলে তোমরা পজ করে নিয়ে ভাবো, যাদের যাদের মুখস্থ আছে তারা খুব ভালো, আর আমি সাজেস্ট করব কোনোদিনই মুখস্থ করবে না, ওকে? তাহলে আমরা হচ্ছে কি বার করার টেকনিকটা জানবো বা শিখবো। তাহলে আমরা সবসময় কি জানি? F সমান Q ইন্টু E জানি, দ্যাট ইজ ফোর্স, দ্যাট ইজ অফ কুলম্ব ফোর্স। ফোর্স সমান Q ইন্টু E, আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড। সো ইলেকট্রিক ফিল্ড উইল বি বা ক্যান বি রিটেন অ্যাজ F বাই Q। সো ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন, ফোর্সের ডাইমেনশন, দ্যাট ইজ অফ ml²t-2, সরি ভুল লিখেছি, ml_t-2, সেটা আমরা কার্যের ডাইমেনশন লিখে দিয়েছিলাম, ml_t-2 বাই Q। কিউ কত দেখো, কিউ মানে হচ্ছে আমাদের আইটি, তাই না? কিউ মানে আইটি। তাহলে তুমি সলভ করলে যেটা পাবে, তাহলে ml_t-3i ইনভার্স, তাই তো? তাহলে আমরা যেটা পেলাম ml_t-3i ইনভার্স। তাহলে কোথায় পাচ্ছি ml_t-3i ইনভার্স? দ্যাট ইজ অপশন সি। তাহলে এটা হলো আমাদের অপশন সি অ্যান্সার, ওকে? আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এর পরবর্তী প্রশ্ন স্টার্ট। পরবর্তী প্রশ্ন বলেছে দেখো, একটি দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর F বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ হলে বল কত প্রযুক্ত হবে? ঠিক আছে, কোন একটা দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে যদি তুমি কোন একটা আধান রাখো, তাহলে তার উপরে F বল প্রযুক্ত হয়, তাহলে তার উপরে দূরত্ব দ্বিগুণ হলে বল কত প্রযুক্ত হবে? তাহলে আমি প্রশ্নটা লিখলাম না, আমি শুধু অপশনগুলো গিভেন দিচ্ছি, অপশনগুলো দিচ্ছি। দ্যাট ইজ অফ অপশন F/4, F থাকবে অপশন বি তে। আচ্ছা, অপশন বি তে F/6 করেছে, অপশন সি তে F/8 করেছে, অপশন ডি তে যেটা করেছে দেখো 2F করেছে। দূরত্ব দ্বিগুণ, তাহলে ফোর্সও দ্বিগুণ হওয়া উচিত, তাই না? সেরকম ভাবে একটা অ্যান্সার দিয়েছো। তাহলে আমি যেটা বলে দিচ্ছি তোমাকে, যেটা কি করতে হবে তোমরা জানো, দ্বিমেরু মানে হচ্ছে কি একটা -q আধান, সরি একটা -q আধান, আর একটা হলো আমাদের +q আধান। -q আর +q এই দুটোর মধ্যবর্তী যে গ্যাপ, সেটাকে দ্বিমেরু ভ্রামক বলা হয়। মানে গ্যাপটাকে দ্বিমেরু ভ্রামক না, সেই গ্যাপ ইন্টু যে কোনো একটা আধানের মান, সেটা মানে দ্বিমেরু ভ্রামক। আর এই সংস্থাটাকে আমরা বলবো দ্বিমেরু, তাই তো?
দ্বিমেরুর অক্ষীয় অবস্থান, অর্থাৎ দ্বিমেরুর এইটা এরকম যদি লাইনকে এক্সটেন্ড করো তাহলে তুমি যেটা পাবে সেটা অক্ষীয় অবস্থান। সেই অক্ষীয় অবস্থানে ফোর্সের মান বলে দিয়েছে। কোনো একটা আধান যদি এখানে রাখা হয়, সাপোজ লেটস সে কিউ, তার উপরে যে ফোর্সটা কাজ করবে এই দ্বিমেরু সিস্টেমটার জন্য বা দ্বিমেরুটার জন্য, সেটা হলো আমাদের এফ। এবার দূরত্ব দ্বিগুণ করা হলো, অর্থাৎ এটা তুমি যদি এখান থেকে দূরত্বটা যেমন তোমরা থিওরিতে জানো, এইখান থেকে দূরত্বটাকে আর ধরে নেওয়া হয়, তাই তো? এটা হলো আর দূরত্ব। তো এই দূরত্ব এখন দ্বিগুণ করেছে, বোর্ডের বাইরে চলে গেছে নিশ্চয়ই। সেখানে যদি ক্যাপিটাল কিউটা বসানো থাকে তাহলে ফোর্সের মান কত হবে, এটাই তোমার হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, ঠিক। তাহলে অক্ষীয় অবস্থানে কোন একটা আধান বসানো আছে, তার উপরে এফ বল কাজ করছে, সেটা বলেই দিয়েছে। এবার দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে ফোর্সের মান কত হবে, অর্থাৎ আর থেকে বেড়ে যখন 2r হয় তাহলে আর এর অবস্থায় থাকাকালীন ফোর্সের মান এফ হয়, তাহলে 2r দূরত্বে থাকাকালীন ফোর্স এফ প্রাইম সমান কত হবে, এটাই তোমার জানতে চেয়েছে। ঠিক আছে, এটাই তোমার জানতে চেয়েছে। তো এখানটা আমি কি করবো দেখো, এখানটা আমরা জানি যে সবসময় এফ দ্বিমেরুর জন্য কোন অক্ষীয় অবস্থানে আর দূরে যে পরিমাণের ইলেকট্রিক ফিল্ড কাজ করে, সেই ইলেকট্রিক ফিল্ডটা কত হয় দেখো। ইলেকট্রিক ফিল্ডটা হয় আমরা জানি 2p/r³ হয়, 2p/r³ হয়। ঠিকঠাক, ইলেকট্রিক ফিল্ড দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ড আর দূরে মধ্যবিন্দু থেকে, তাহলে 2p/r³ হয়। তাহলে যে আধানটা বসানো আছে ক্যাপিটাল কিউ, তার উপরে ফোর্সের মানটা কিউ বলে দিয়েছে, তাহলে কিউ এফ সমান কি লিখবো, ওখানকার ইলেকট্রিক ফিল্ড ইনটু নিশ্চয়ই চার্জ, এটাই তো, এটাই হয় নিশ্চয়। তো এই দেখো কিউটার কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি, বিকজ এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ই। তাহলে ফোর্স কে কিভাবে লেখা যায়, তাহলে ফোর্স কে তুমি লিখবে 2pq/r³। তাহলে আমি একবারে করে দিতে পারি ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/r³, তাই না? বাকিগুলোকে আমি কনস্ট্যান্ট ধরে দিলাম। তাহলে ফোর্স যদি প্রপোর্শনাল টু 1/r³ হয়, তাহলে তুমি পরের লাইনটাকে লিখতেই পারো f/f' সমান সমান r'/r তার হোল কিউব। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এফ এর জন্য যে ডিসটেন্সটা সেটাকে আর ধরা হয়েছে, এফ প্রাইম এর জন্য যে ডিসটেন্স সেটা হলো আর প্রাইম, এফ প্রাইম এর জন্য যে ডিসটেন্স সেটা হলো আর প্রাইম, এবং তারা ইনভার্সলি রিলেটেড। ওকে, এবারে দেখো আর থেকে দূরত্ব কত হয়েছিল 2r, তাহলে এটাকেই আমাদের আর প্রাইম বলা উচিত, এটাকেই আর প্রাইম বলা উচিত। তাহলে এখানটায় 2r এর হোল কিউব বাই r³ দ্যাট ইজ অফ পেয়ে গেলে 8, তাই তো? দ্যাট ইজ অফ পেয়ে গেলে 8। তাহলে তুমি এখান থেকে কি পেলে, f/f' সমান 8। তাহলে f প্রাইম সমান কত বলতে পারবে, f/8। তাহলে f প্রাইমটা উপরে চলে গেল, 8টা নিচে চলে আসলো, তাহলে f প্রাইম সমান f/8, এইভাবে বলতে পারো। অথবা কারোর যদি খুব তোমরা ম্যাথমেটিক্স নাও করতে চাও, তাহলে তোমরা এইভাবেই বলবে, যেহেতু দূরত্বটা নিচে আছে, ঠিক আছে, দূরত্বটা নিচে আছে, তাহলে যদি দূরত্ব দ্বিগুণ হয় তাহলে 2 এর কিউব মানে 8, তাহলে f/8 অ্যান্সার হওয়া উচিত। ওকে, যদি বলতো দূরত্ব 4 গুণ হয়েছে, তাহলে 4 এর মানে 4 গুণ হচ্ছে, তাহলে হচ্ছে 4 এর কিউব দ্যাট ইজ অফ 64, তাহলে তোমরা বলতে f/64, এটা হতো আমাদের অ্যান্সার। সো অ্যান্সার কত দাঁড়িয়েছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার দাঁড়িয়েছে f/8, তাহলে অপশন সি হলো আমাদের অ্যান্সার। ঠিক, আই হোপ ক্লিয়ার। চলো এটাকে মুছে দেওয়া যাক, সো একটি পরিবাহী গোলক কিছু পরিমাণ আধান বহন করে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব। তাহলে একটা কোশ্চেন নাম্বার 3, একটা ফাঁপা গোলক
তাহলে দেখো গোলকের অভ্যন্তরে মানে ফাঁপা গোলক আছে, তাহলে গোলকে কিছু আধানও দেওয়া আছে এবং তার অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি, গোলকের অভ্যন্তরে যখন কোনো ফাঁপা গোলকের অভ্যন্তরে কোনো আধান থাকে না, তার আধানটা তার পরিধিতে থাকে, তাই তো, তার বাইরে চারপাশে থাকে। তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো। ইলেকট্রিক ফিল্ড জিরো মানে হলো বিভব ভেতরটাতে কনস্ট্যান্ট থাকবে। হাউ ক্যান আই সে, হাউ ক্যান উই সে বা হাউ ক্যান আই সে, সেটা হচ্ছে দেখো ই সমান কত, মাইনাস অফ ডিভি ডিআর জানি, তাই না। ইলেকট্রিক ফিল্ড যদি গোলকের অভ্যন্তরে জিরো হয় তাহলে ডিভি ডিআর এর ম্যাগনিটিউড ভ্যালুও জিরো হবে এবং ভি সমান কি পাবো, কনস্ট্যান্ট পাবো। তাহলে গোলকের অভ্যন্তরে বিভব সবসময় কিন্তু কনস্ট্যান্ট, গোলকের অভ্যন্তরে বিভব হচ্ছে কি কনস্ট্যান্ট এবং যার মানটা হবে পরিধির ওপরে যে বিন্দুতে, যে কোনো বিন্দুতে মান, সেই মানের সঙ্গে এই মানটা সমান হবে। ঠিক আছে, তাহলে সর্বদা জিরো এই অপশনটা ফলস। সর্বদা ধনাত্মক আমরা কি করে বলবো, বলতে পারবো না। সর্বদা ঋণাত্মক কি করে আমরা বলবো, সেটা বলতে পারবো না। বিকজ তোমরা জানো যে আধানের জন্য যদি প্লাস আধান থাকে তাহলে বিভব হয় ভি সমান কিউ বাই আর, আর যদি ঋণাত্মক আধান থাকে তাহলে বিভব হয় ভি সমান মাইনাস কিউ বাই আর। অর্থাৎ গোলকটাকে যেরকম আধান দেওয়া হবে বিভবের সাইনটাও সেই রকম হবে। তার মানে দ্যাট ইজ হওয়া উচিত এটা হলো কনস্ট্যান্ট এবং যার চিহ্ন আধানের চিহ্নের অনুরূপ। অর্থাৎ গোলকটাকে যদি ফাঁপা গোলকটাকে তুমি যদি প্লাস কিউ আধান দাও তাহলে ভেতরের যে কোনো বিন্দুতে আধান হবে কিউ বাই আর, কিউ বাই আর, এবং গোলকটাকে তুমি যদি মাইনাস কিউ আধান দাও তাহলে গোলকটার আধান হবে মাইনাস অফ কিউ বাই আর। মাইনাস আধানটার জন্য তার বিভব মাইনাস হবে। তার মানে আধানের যা চিহ্ন হবে বিভবের চিহ্নটাও তাই হবে। ওকে, চলো এরপরে নেক্সট প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 4। চলো এবার দেখো, পরিবাহী তারের উপাদানের রোধাঙ্ক রো বলে দিয়েছে এবং তারটির প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহ বলে দিয়েছে যে। তারটির একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে কি যে, যেটাকে আমরা জানি প্রবাহ ঘনত্ব বলি। ঠিক আছে, প্রবাহ ঘনত্ব হচ্ছে যে সমান আই বাই এ, তাই তো, এটা আমরা জানি। তারটির একক আয়তনে ব্যয়িত ক্ষমতা, এটাই প্রশ্ন, তাই তো। তাহলে অপশন গুলো দিয়ে দিই। অপশন হলো এ, আচ্ছা বি, এটা সি, এটা ডি, এটা জে দিয়ে আছে, এটাও জে দিয়ে আছে, এটাও জে দিয়ে আছে, এটাও জে দিয়ে আছে। এবার তার সঙ্গে কি আছে দেখো, এটা জে স্কোয়ার, এটা রো, তারপরে আছে এটা বাই রো স্কোয়ার আছে, এটা জে স্কোয়ার রো স্কোয়ার আছে, এটা মনে হয় আই থিঙ্ক কিউব আছে। আচ্ছা এটা কিউব আছে, ঠিক আছে। তাহলে কোনটা হবে আমার, ঠিক আছে। তো তোমরা প্রথমে চেষ্টা করো, খুব সিম্পল ভাবে করবো। দেখো ব্যয়িত ক্ষমতা মানে কি, আচ্ছা তোমরা ফার্স্ট অফ অল একটা তারকে এঁকেই নাও, তারকে এঁকে নাও, যার লেন্থ ধরে নাও এল, যার ক্ষেত্রফল ধরো ক্যাপিটাল এ। যত ক্ষুদ্রই তার হোক না কেন আর যত লম্বাই তার হোক না কেন, তার অলওয়েজ একটা সিলিন্ড্রিক্যাল ইন নেচার। তারের যেটা জ্যামিতিক শেপ সেটা হলো সিলিন্ডার। তাহলে সিলিন্ড্রিক্যাল একটা শেপ দিয়েছি, যার একটা প্রস্থচ্ছেদ থাকবে, একটা লেন্থ থাকবে। তাহলে এটার প্রস্থচ্ছেদ এ ধরে নেওয়া হয়েছে, লেন্থ কে ধরে নেওয়া হয়েছে এল। ওকে, তাহলে এটার ক্ষেত্রফল এ আর লেন্থ হচ্ছে কে এল। তাহলে এটার ভলিউম কত আসবে, নিশ্চয়ই এল ইন্টু এ, এটা হচ্ছে ভলিউম আসবে, অর্থাৎ আয়তন আছে এল ইন্টু এ। ঠিকঠাক। এবারে দেখো তারটির প্রতি একক আয়তনে ব্যয়িত ক্ষমতা। তাহলে আমরা কি জানি, ক্ষমতা পি সমান আই স্কোয়ার আর, এটা জানি হয়, তাই তো। পি সমান তিনটে ফর্মুলা, ভি আই, ভি স্কোয়ার বাই আর, আই স্কোয়ার আর। আমরা এটা নিয়েই চলবো, ঠিক আছে। কেন চলবো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। ওকে, আই স্কোয়ার আর। এবার যেহেতু বলেছে একক আয়তনে, এই লাইনটা খেয়াল করো, একক আয়তনে ব্যয়িত ক্ষমতা, তাহলে তুমি পাওয়ারটাকে ভলিউম দ্বারা ভাগ করে দাও, তাহলেই একক আয়তন চলে আসবে। দ্যাট ইজ বোথ সাইডে তাহলে এল এ দ্বারা ভাগ করে দাও, এল এ দ্বারা ভাগ করে দিয়েছি, ঠিক আছে।
এবার একটা জিনিস দেখো যে এই আর কে আমরা সাবস্টিটিউট করতে পারি এইরকম ভাবে, রো এল বাই এ দিয়ে, তাই না? তাহলে আর সমান জানি না রো এল বাই এ, যেখানে রো হলো রোধাঙ্ক, এল হলো লেন্থ, আর এ হলো ক্ষেত্রফল। তাহলে এই জায়গাটা থেকে দেখো এখান থেকে এল এল ক্যান্সেল করে গেছে, আই স্কোয়ার বাই এ স্কোয়ার পেয়েছি ইন্টু রো পেয়েছি। এবার আমরা প্রথমেই বলছিলাম যে প্রবাহ ঘনত্ব জে সমান আই বাই এ হয়। এটা হলো প্রবাহ ঘনত্ব জে সমান আই বাই এ ডেফিনিশন, বা প্রতি একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহ জে মানে হলো জে সমান আই বাই এ। ঠিক আছে, ঠিক প্রতি একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে কি জে। তাহলে প্রতি একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি কারেন্ট আই হয়, সেই কারেন্টটাকে জে বলা হয়েছে। তাহলে জে সমান আই বাই এ, তাই তো? তাহলে এখানে আই বাই এর হোল স্কোয়ার তুমি যদি বসিয়ে দাও ইন্টু রো, তাহলে এইটাকে কি বলা হয়? জে স্কোয়ার। তাহলে জে স্কোয়ার রো। তাহলে অপশন বি আই থিঙ্ক, না অপশন এ। তাহলে জে স্কোয়ার রো, দিস ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। খুব সিম্পল প্রশ্ন। ওকে, চলো পাঁচেরটা দেখো, মুছে দিই। আশা করি তোমাদের হয়ে যায়নি, গেছে, হয়ে গেছে। তাহলে মুছে দিলাম। এবারে পাঁচেরটা, এবারে পাঁচ কি করব? পাঁচে দেখো বলেছে যে বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত, কোন একটা বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত। এটা আমরা থিওরিতে শিখেছিলাম, যদি তোমাদের একটু মনে থাকে। কিরকম বহির্বর্তনে শিখেছিলাম না? আমরা এরকম শিখেছিলাম, রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ব্যাটারি আছে যার সঙ্গে একটা অভ্যন্তরীণ রোধ থাকতো, এটা ক্যাপিটাল আর, এটা হলো ই। আমরা ডিপিডিআর করে, পাওয়ার বার করে, ডিপিডিআর করে, যাদের থিওরি মনে পড়ছে, ডিপিডিআর করে আমরা পেয়ে গেছিলাম আর সমান আর। এটাই হলো আমাদের বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত। অর্থাৎ গিভেন অপশনের মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা হলো অপশন বি। সেটা হলো অপশন বি। তোমাদের অপশনগুলো আমি দিচ্ছি না এই কারণে, বিকজ এটা হলো একটা এমসিকিউ স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন, যে বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত মানে হলো যখন 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 ভুলে গেছে, বহির্বর্তনীর তুল্য রোধ আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে সমান হবে। তাহলে বহির্বর্তনীর তুল্য রোধ দ্যাট ইজ অফ আর, আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যেটা হচ্ছে স্মল আর। তাহলে ক্যাপিটাল আর আর স্মল আর, অর্থাৎ বহির্বর্তনীর তুল্য রোধ এবং ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল আর পরস্পরের সঙ্গে সমান হবে। তাহলে অপশন বি হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে বহির্বর্তনী লিখেও দিচ্ছি, বহির্বর্তনীর, এটা সবসময় মুখস্থ রাখবে, বহির্বর্তনীর তুল্য রোধ ইকুয়ালস টু ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। ওকে, এটা হলো আমাদের স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন, যাদের থিওরি মনে আছে ডিপিডিআর হচ্ছে এটা করতে পারো। আর এটা হচ্ছে তোমাদের 2021-এর প্রশ্ন, আসবেই আসবে, যে দেখাও যে বহির্বর্তনীর তুল্য রোধ যদি ব্যাটারির অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হয়, তাহলে বহির্বর্তনীতে মানে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া সম্ভব। ওকে, তো এবারে 5 হয়ে গেল, এবারে 6। সো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, দুটি সমান্তরাল তারের মধ্য দিয়ে, আমি ওখানে দেখছি কেন, এখানে তো টুকে দিয়েছি, দুটি সমান্তরাল তারের মধ্য দিয়ে একই মানের সমমুখী প্রবাহ হচ্ছে। ঠিক আছে, একই মানের সমমুখী প্রবাহ হচ্ছে। পরিবাহী দুটির মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে, মানে তার দুটোর মধ্যে অ্যাকচুয়ালি পরিবাহী এটা, ঠিক আছে, তার দুটোর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বলের মান কত হবে? ঠিক আছে, সাপোজ এটা প্রশ্ন, সাপোজ আমি কিছু জানি না, তাহলে এবার কি হতে পারে দেখো, শূন্য কোনোদিন সেন্স দিচ্ছে না, পরিবাহী আকর্ষণ বলের মান কত হবে? শূন্য কখনো হয় না, একই থাকবে। এটাও যেন মনে হচ্ছে যেন কোথাও এটাও গোলমোল পাকাচ্ছে, দূরত্ব দ্বিগুণ করছি, তাহলে কি সাধারণ সেন্স বলে আকর্ষণ একই থাকে? দূরত্ব ওপর নির্ভর করে তো আকর্ষণ বলে, দ্বিগুণ হবে, দূরত্ব বাড়ালে তো আকর্ষণ বল কমে যায়, তাই না? ঠিক যত কাছে আসে তত তো মানুষ ফোন টোন করে, তবে তো তবে অ্যাট্রাকশনটা হয়, তাই না?
দূরত্ব যত বাড়ে ফোন কল কমে যায়, তত সেপারেশন বাড়ে, অ্যাট্রাকশন তত কমে যায়, তাই তো? তাহলে এখানটায় কি যেন মনে হচ্ছে, এটা থেকে একটা গন্ধ গন্ধ বার হচ্ছে, তাই না? অপশন বি থেকে অর্ধেক হবে। তাহলে অ্যান্সারটাও তাই আমাদের অর্ধেকই হবে। এটাই হলো আমাদের অ্যান্সার। এটা হলো অ্যান্সার, আমরা গেস করে দিলাম, ঠিক আছে? আর গেস মাস্টার গেস হয়েছে, ঠিকই হয়েছে, ঠিক আছে? আমি মাস্টার বলে সেই মাস্টার গেস বলছি না, গেসটা ঠিকঠাক হয়েছে, সেই অর্থে মাস্টার গেস। এবার হচ্ছে কি, তাহলে দেখা যাক তাহলে কি হতে পারে আমাদের। দেখা যাক তাহলে কি হতে পারে। দেখো, তাহলে যদি দুটো ওয়্যার থাকে, এরকম তোমরা থিওরিতে শিখে গেছো, দুটো যদি ওয়্যার থাকে, এর ভেতরে কারেন্ট আই, এর ভেতরে যদি কারেন্ট আই, যেহেতু একই মানের কারেন্ট বলেই দিয়েছে, এবং এদের মধ্যবর্তী দূরত্বকে যদি আর ধরে নাও, আস্তে, যদি এদের মধ্যবর্তী দূরত্বকে তুমি আই ধরে নাও, আর ধরে নাও, তাহলে ফোর্সের মান, এদের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বল হয়, সেই আকর্ষণ বলটা কি হয়, μ0/4π2I × I/r, এটা হয় আমাদের ফোর্সের মান। এখন কি করেছে দেখো, এখন যেটা ফোর্স এ প্রাইম, সেটাকে কি করে দিয়েছে দেখো, দূরত্ব দ্বিগুণ করে দিয়েছে, 2I × I/2r। তাহলে দূরত্ব r থেকে 2r হয়ে গেছে, নিশ্চয়ই দূরত্ব দ্বিগুণ হয়েছে। তাহলে ফোর্সটাকে যদি f থেকে প্রাইম বলেছি। এবার যদি খুব ভালো করে লক্ষ্য করো, এই দুইটা যদি একেবারে বাইরে নিয়ে চলে আসো ঝাটাস করে, তাহলে μ0/4π2I × I, কেউ I² করে দিতে পারো, × r, ঠিক আছে? তাহলে হাফ, এই পুরো ভ্যালুটা যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে সেটা f এর সঙ্গে সমান, তাহলে × f, দ্যাট ইজ অফ f/2। সো ফোর্সের মান, দূরত্ব দ্বিগুণ করলে ফোর্সের মান f/2 হয়েছে, ঠিক আছে? তাহলে সবসময় মাথায় রাখবে যে এই আটটার জন্য দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, তাহলে ফোর্সের মান অর্ধেক হবে। যদি এটা স্কোয়ারে থাকতো, তাহলে যদি দূরত্ব দ্বিগুণ করা হতো, তাহলে ফোর্সের মান হচ্ছে কি 4 আসতো, তাহলে f/4 আসতো, ঠিক আছে? f/4 আসতো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অর্ধেক হবে, অর্থাৎ ফোর্সের মান অর্ধেক। ওকে, চলো নেক্সট প্রশ্ন। সো এখানে দেখো, বি মানের একটা সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অবস্থিত এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে আই প্রবাহ হলে টর্ক কত? সো 4 অপশনস আর গিভেন। ওকে, তো 4 অপশনস আর গিভেন। তো এখন দেখো যে প্রশ্নটা এই জায়গাটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। বি মানের সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অবস্থিত এ ক্ষেত্রফল, ঠিক আছে? এইটুকু হচ্ছে আসল প্রশ্ন। তাহলে ক্রিয়াশীল টর্ক বলেছে। আচ্ছা, টর্ক যাই হোক না হোক, আগে আমরা টর্কের রাশিমালা আমরা জানি, এবং টর্কের রাশিমালা শুধু জানলে হবে না, তার ভেক্টর রূপটাও তোমাকে জানতে হবে। শুধু রাশিমালা জানলে আমার কোনো লাভ নেই। টর্কটাও সমান বিনা আমরা জানি, তাই না? BIN এ হয়, তাই তো? বি হলো ম্যাগনেটিক ফিল্ড, আই হলো হচ্ছে আমাদের প্রবাহ, এন হলো পাক সংখ্যা, এ হলো ক্ষেত্রফল। সেই অর্থে যেহেতু কোনো পাক সংখ্যা এখানে বলে দেয়নি, তাহলে সবাই গেস করবে BIA হতে পারে, ঠিক আছে? BIA হতে পারে, কিন্তু একটু ভালোভাবে দেখবে, এখানে প্রশ্নটা হলো বি মানে সুষম চুম্বক ক্ষেত্রের সঙ্গে আমাদের কুণ্ডলীটা লম্বভাবে আছে, লম্বভাবে অবস্থিত এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলী। তাহলে কুণ্ডলীটা লম্বভাবে আছে, ঠিক আছে? তাহলে টর্কের ভেক্টর রূপটা আমি লিখে দিই। টর্কের ভেক্টর রূপটা হয় আমাদের কি হয়, NI A × B, তাই তো? তাহলে PM × B হয়। তাহলে তোমার I A × B, এটা হয় আমাদের ভেক্টর রূপ, ঠিক আছে? এটা হয় আমাদের ভেক্টর রূপ। তো এটা যদি ভেক্টর রূপ হয়, তাহলে তোমরা নিশ্চয়ই জানো এটার ভেক্টর রূপে AB sin থিটা হয়, sin থিটা হয়, তাই না? IAB sin থিটা, যেখানে থিটাটা হলো A আর B এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিকঠাক? এবার খুব ভালো করে বোঝো যে বি মানে সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলী
লম্বভাবে আছে, লম্বভাবে। তার মানে যদি যদি এইটা আমাদের বি মানের চৌম্বক ক্ষেত্র থাকে, ভাবো এটা হলো বি মানের চৌম্বক ক্ষেত্র, তাহলে কুণ্ডলী আছে লম্বভাবে, তার মানে এইভাবে থাকতে হবে, দ্যাট ইজ এইভাবে থাকতে পারো। দেখো এইভাবে বোঝো, এটা হলো বি মানে শোষণ চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এদিকে গেছে, এবং কুণ্ডলী এইভাবে আছে, ঠিক আছে? কুণ্ডলীটা হচ্ছে কি এইভাবে দাঁড়িয়ে আছে, বিকজ এইটা হচ্ছে লম্ব। আই হোপ ক্লিয়ার, ডিরেকশন তোমরা বুঝতেই পারছো। এইটা হলো কুণ্ডলী, আর যার ক্ষেত্রফল এ, ক্ষেত্রফল এ এটা, আর এটা হলো আমাদের ডিরেকশন, এইভাবে আছে। সো পাশাপাশি এইভাবে দেখতে পারো, যেভাবে খুশি তোমরা দেখতে পারো, ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হলো আমাদের কুণ্ডলী, ঠিক আছে? যার ক্ষেত্রফল এইভাবে আছে। এবার খুব ভালোভাবে তোমরা জানো যে কোন কুণ্ডলীর ক্ষেত্রফল তার সঙ্গে লম্বভাবে থাকে, কোন কুণ্ডলীর ক্ষেত্রফল তার সঙ্গে লম্বভাবে থাকে। তাই যদি এটা কুণ্ডলী হয় এবং তার ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে তার ডিরেকশন কোথায় থাকবে? এই তলটার সঙ্গে লম্বভাবে থাকবে, অর্থাৎ এইরকম ভাবে থাকবে, তোমাদের দিকে থাকবে, এরকম ক্ষেত্রফলের ডিরেকশনটা তোমাদের দিকে থাকবে। তাহলে যদি এরকম থাকে কুণ্ডলী এইটা, আর এইটা হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এটা হলো কুণ্ডলী, তাহলে এই কুণ্ডলীটার ডিরেকশন কোন দিক থাকবে? আস্তে আস্তে করে এইটার লম্ব দিক, এইটার লম্ব দিক, মানে অ্যাজ ইফ এইটা। তাহলে কুণ্ডলী এখন কুণ্ডলীর ক্ষেত্রফলের ডিরেকশন যেদিকে, ম্যাগনেটিক ফিল্ডটাও সেদিকে, এরকম ভাবে আছে। কুণ্ডলীর ক্ষেত্রফল যেদিকে, মানে ক্ষেত্রফলের ডিরেকশন যেদিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও সেদিকে, অর্থাৎ বি ম্যাগনেটিক ফিল্ড আর ক্ষেত্রফলের ডিরেকশন যেটা, তার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে কে? থিটা জিরো। থিটা জিরো হওয়ার অর্থ হলো, এখানে তুমি থিটা জিরো যদি বসাও, তাহলে সাইন জিরোর মান জিরো পাবে, দ্যাট ইজ পুরো পার্টটা তোমার আই এ বি ইন্টু জিরো পাবে, দ্যাট ইজ টর্ক জিরো পাবে। সো অ্যান্সার উইল বি শূন্য, ঠিক? অ্যান্সার উইল বি শূন্য, বিকজ এইটা হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এটা হলো কুণ্ডলী, এরকম লম্ব হবে বলেই দিয়েছে প্রশ্ন অনুসারে। এবার তুমি কুণ্ডলীর ডিরেকশন বার করো, এরিয়ার ডিরেকশন, সেটা হবে এইটার সাথে লম্ব, তাহলে আদারওয়াইজ এইটা হতে পারে, অর এইটা হতে পারে, অর্থাৎ এইরকম আসতে পারে, অর্থাৎ এইরকম আসতে পারে, এইটার সঙ্গে লম্ব, তাই না? তাহলে যদি কুণ্ডলী, এবার ম্যাগনেটিক ফিল্ড এইদিকে থাকে, আর কুণ্ডলীর ডিরেকশন যদি এটা থাকে, তাহলে থিটা 180, সেখানেও সাইন 180 মানে জিরো পাবে। আর যদি এইদিকে ধরো, তাহলে ডিরেকশনটা এরকম হয়ে গেল, অর্থাৎ দুটো ডিরেকশন এখন সেম, কুণ্ডলীর এরিয়ার ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সমান, তাহলে থিটা জিরো। তাহলে বোথ কেসেই আমরা থিটা 180 ধরতে পারি বা জিরো ধরতে পারি, যা খুশি হোক না কেন, তাহলে অ্যান্সার উইল বি জিরো, তাহলে টর্ক উইল বি জিরো। ওকে, সো দেখো এবার কি হবে, যে প্রশ্ন বলেছে আটেরটা, তড়িৎ প্রবাহ মাত্রাকে স্থির রেখে কোন বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রের চৌম্বক প্রাবল্যের মান কত হবে? তাহলে আবার একই সেন্স, যেহেতু দূরত্ব, কেন্দ্র এসব বলেছে, তাহলে কখনো শূন্য হবে না, একই থাকবে না, ঠিক আছে? এবার দূরত্ব অর্ধেক করে দেওয়া হয়েছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মান দ্বিগুণ হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? এটা হচ্ছে কি অ্যান্সার, দ্বিগুণ হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার কি করে হচ্ছে দেখে নাও। তাহলে কোন যদি বৃত্তাকার পরিবাহী এরকম থাকে, লেটস সে দিস, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে কেন্দ্রে উৎপন্ন যে চৌম্বক প্রাবল্য বি, তার রাশিমালা হয় মিউ জিরো আই বাই 2r, এটা হয়তো কেন্দ্রে উৎপন্ন চৌম্বক প্রাবল্যের মান 2r। এবার যদি দূরত্ব অর্ধেক করে দেয়, মানে ব্যাসার্ধ, তাহলে 8 থেকে ব্যাসার্ধ কত হয়ে গেছে? r/2 হয়ে গেছে, ঠিক? তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এখন নিশ্চয়ই চেঞ্জ হবে, বিকজ ম্যাগনেটিক ফিল্ড হলো ব্যাসার্ধের একটা ফাংশন বা ফাংশন বলো, ফাংশন। তো ম্যাগনেটিক ফিল্ড বি প্রাইম উইল বি মিউ জিরো আই বাই 2 ইন্টু r/2, বিকজ দূরত্ব অর্ধেক হয়ে গেছে, তাই তো? দূরত্ব অর্ধেক হয়ে গেছে, মানে ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, তাহলে ব্যাসার্ধ অর্ধেক মানে r/2, দ্যাট ইজ অফ বি প্রাইম সমান, এই 2টা উপরে উঠলো দেখো, 2 ইন্টু মিউ জিরো আই বাই 2r, ঠিক? এটা লিখতে পারি। সো বি প্রাইম ইকুয়ালস টু, এটা মানে কত? আগেকারের বি, 2 ইন্টু এই পুরো এই মানটা হলো বি, তাহলে বি প্রাইম ইকুয়ালস টু 2b। তাহলে চৌম্বক প্রাবল্য আগেকারের কত হয়েছে?
দ্বিগুণ হয়েছে, তাহলে দিস উইল বি ইউর অ্যান্সার। ঠিক আছে, দূরত্ব অর্ধেক হয়ে চলে প্রাবল্য দ্বিগুণ হয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আমাদের প্রশ্ন নম্বর 9। সো নেক্সট প্রশ্ন কি দেখো, যে কাঁচ নির্মিত একটি সমতলাবতল, জিভ ভেঙে যাবে, মানে দাঁত ভেঙে যাবে অ্যাকচুয়ালি। সো আপকে টুথ पे नून है क्या? नहीं, ওই জন্য দাঁত ভেঙে গেছে। তো যাই হোক, কাঁচ নির্মিত একটি সমতলাবতল লেন্সের n সমান 1.5, দ্যাট ইজ প্রতিসরাঙ্ক 1.5, বক্রপৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ 50 সেন্টিমিটার হলে লেন্সের ক্ষমতা। ঠিক আছে, এবার দেখো সমতলাবতল মানে হলো সমতল প্লাস অবতল, তাই তো? তাহলে সমতলাবতল মানে হলো সমতল প্লাস অবতল। তাহলে একটা তল সমতল, তার মানে হলো একটা তলের বক্রতা পৃষ্ঠ 0। ঠিক আছে, একটা তলের বক্রতা পৃষ্ঠ 0 বলবো না, বক্রতা ব্যাসার্ধ ইনফাইনাইট অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে তার কন্ট্রিবিউশনটা 0। তাহলে একটা তলের বক্রতা ব্যাসার্ধ হলো ইনফাইনাইট, তার কন্ট্রিবিউশন হচ্ছে 0। এবার লেন্সের ক্ষমতা জানতে চেয়েছি। তাহলে লেন্সটার মধ্যে কিসের ক্যারেক্টার আছে? অবতল লেন্সের ক্যারেক্টার আছে, সমতলাবতল, তাহলে সমতল প্লাস অবতল, তাহলে অবতল লেন্সের ক্যারেক্টার আছে। এবার এখন অ্যান্সার দেখেই আমি জানতে পারবো, মানে অপশন দেখেই জানতে পারবো আমাদের কোনটা হতে পারে আর কোনটা না হতে পারে। সমতল লেন্সের অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ, তাহলে তার পাওয়ারও নেগেটিভ হবে নিশ্চয়ই। তাহলে অপশন এ ক্যান্সেল, অপশন ডি ক্যান্সেল, বিকজ উত্তর লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ হয়, সেই জন্য উত্তর লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ হওয়ার জন্য তার পাওয়ারও পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে আমরা বলেই দিতে পারছি এটা যে উত্তল লেন্সের যেহেতু নেই ক্যারেক্টার, এখানে অবতল লেন্সের ক্যারেক্টার আছে, তাহলে পাওয়ার উইল বি নেগেটিভ। সো প্রথমে অপশন, দুটো অপশন এলিমিনেশন হয়ে গেল, তাহলে অপশন বি আর সি করে আছে এটির মধ্যে আছে। তাহলে আমরা কি জানি এবারে, সেই লেন্স নির্মাতা সূত্রানুযায়ী আমরা জানি যে 1/f ইকুয়ালস টু মাইনাস অফ মিউ মাইনাস 1, দ্যাট ইজ n লেখা উচিত যেহেতু এখানে n দিয়েছে, ইন্টু 1/r। তাহলে 1/r1 মাইনাস 1/r2 হয়। তাহলে একটা তল যেহেতু সমতল, তার কন্ট্রিবিউশন 0, তাহলে একটা তলের বক্রতা ব্যাসার্ধ শুধু থাকবে। ঠিক আছে, এবারে মাইনাস দেখো 1.5, যে n এর ভ্যালু বলে দিয়েছে, -1 ইন্টু 1/r এর ভ্যালু কত না 50, 50 বসিয়ে দাও 50। এটা বিয়োগ করলে কত হবে দেখো, এটা হচ্ছে বিয়োগ করলে 0.5 ইন্টু 1/50, তাহলে 0.5 1/50 মানে হলো এটা কত দিচ্ছে, মানে এটা হলো হাফ ইন্টু 1/50, তাই না? 0.5 মানে হাফ, তাহলে 1/100 দিল। ঠিক, 1/100 দিল, অ্যান্সার তো রং আসছে বাবু। তাহলে P সমান 100/f, তাহলে এটা মাইনাস ক্যারেক্টারের ছিল, কোথাও ভুল করেছি? n-1 0.5, তাহলে 0.5 মানে 5/10 মানে হাফ, 1/50, কোথাও কি ভুল করে দিলাম? কাঁচের একটি সমতলাবতল, তাহলে সমতল প্লাস অবতল, একটা তল সমতল। ঠিক আছে, লেন্সের বক্রতা এত, লেন্সের ক্ষমতা কত, তাহলে তো আসছে না। ঠিক আছে, তো আসছে না আমাদের। তাহলে এটা হচ্ছে কি তোমার P সমান 100/f 0.5 ইন্টু 1 টু 50, তাহলে এটা 1/2, এটা 1/50, এটা 1/100, P সমান 100/f, এটা 1 আসছে তো অ্যান্সার, তাই না? অ্যান্সার 1 আসছে। এখানে কিন্তু হচ্ছে 0.5d আর 2.0d, মানে ডায়োপ্টার, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে আমাদের। ঠিক আছে, এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার হবে। তাহলে কি হবে, কি হবে? সো আই হোপ অ্যান্সারটা ভুল আছে, তোমাদের প্রসিডিওরটা তো আমি শিখিয়ে দিয়েছি। সো 1/f এরকম করে হয়, তো আই থিঙ্ক প্রসেসটা ভুল আছে, মানে অ্যান্সার অপশন ভুল আছে। তাহলে -1d হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, 1 ডায়োপ্টার হবে, ঠিকঠাক এটা হওয়া উচিত। আই হোপ অ্যান্সারটা ভুল আছে, হ্যাঁ অপশনে ভুল আছে। তো চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নে বলেছে কখন গঠনমূলক ব্যতিচার হবে।
আমি লিখে দিই প্রশ্নটা লিখে দিই। 10 দাগের প্রশ্ন, কখন গঠনমূলক ব্যতিচার হবে? তো এখানকার কি প্রশ্ন দেখো, দুটো সুসংগত একবর্ণী আলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করলে তাদের মধ্যে দশাপার্থক্য কত হবে? তাহলে পাই, 3 পাই, পাই বাই 2 এন্ড 2 পাই অ্যান্সার। এই তো 4টে অপশন আছে। তাহলে 4টে অপশন কোনটা হবে গেস করো বা জানো কোনটা হবে? কারণ আমরা জানি গঠনমূলক ব্যতিচারের সময় দশাপার্থক্য কত হয়? দশাপার্থক্য ডেল ফাই হয় 2n পাই। ঠিক আছে, 2n পাই অর্থাৎ আইদার 0 অথবা 2 পাই এর সরল গুণিতক 2 পাই এর। ঠিক আছে, তুমি n এর জায়গায় 0 বসালে পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, n যদি 1 বসাও তাহলে এখানে 2 পাই আসছে, n যদি 2 বসাও তাহলে 4 পাই আসছে, 3 বসালে 6 পাই আসছে। তাহলে 2 পাই এর সরল গুণিতক। তাহলে এটা 2 পাই এর সরল গুণিতক নয়, এটা 2 পাই সরল গুণিতক নয়, এটা তো পাই বাই 2 নয়। তাহলে only one answer, that is also option A. Okay? তাহলে আলোর সমাবর্তনের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে নিম্নের কোনটি? তাহলে আলোর সমাবর্তনের ক্ষেত্রে দেখো কোনটা অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে কি আমাদের প্রাবল্য অপরিবর্তিত থাকে না। কারণ দেখো ম্যালাস ল শিখেছি, প্রাবল্য ডিক্রিজ করে। দশাও ঠিক থাকে না, আমাদের দশা পরিবর্তন হয়। ঠিক আছে, আমাদের কম্পাঙ্ক উইল বি অ্যান্সার। আর নান মানে কি ওপরের কোনটা না। ঠিক আছে, অপশন ছিল। তাহলে আমাদের কম্পাঙ্ক কখনই কিন্তু কোনো আলোর চেঞ্জ করে না, তাই তো? তাহলে আলোর কম্পাঙ্ক চেঞ্জ করলে আলোরটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক, তাহলে কম্পাঙ্ক উইল বি সেম। তাহলে আলোর সমাবর্তনের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে যেটা, সেটা হলো কম্পাঙ্ক। আই হোপ ক্লিয়ার। চলো পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোনটা হচ্ছে বাইনারি হবে। ঠিক আছে, 10101। তাহলে 10101 এর দশমিক কত হবে? এটার দশমিক। ঠিক আছে, 4 অপশন আর গিভেন। সেটা হলো 20, 21, 22 এন্ড 23। 20, 21, 22, 23। তাহলে বলো কোনটা হবে? 10101। কি করে করতে হয় তোমরা জানো? দুটো প্রসেস শিখিয়েছি। যারা ডিজিটালে ফার্স্ট ভিডিওটা দেখেছিলে, যারা লেকচারে ফার্স্ট ভিডিওটা দেখেছিলে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ডিজিটাল ইলেকট্রনিক্স বলে হচ্ছে কে আমার হচ্ছে একটা প্লেলিস্ট করা আছে, 3টে পার্ট আই থিঙ্ক দেওয়া আছে। ফার্স্টের পার্টটাতে তুমি বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি কনভার্সন গুলো পেয়ে যাবে। তো আই হোপ তোমরা দেখবে। দুটো প্রসেসে শিখিয়েছিলাম। 10101 এখানটা কত হবে? 10101 এইটা হচ্ছে কি আমাদের দশমিক কত হবে? তাহলে ফার্স্ট অফ অল আমরা বলেছি এখান থেকে লিখতে হয় 1 তার দ্বিগুণ 4 তার দ্বিগুণ 1 এর দ্বিগুণ 2 তার দ্বিগুণ 4 তার দ্বিগুণ 8 তার দ্বিগুণ 16। এবার আমরা সেই সংখ্যাগুলোকে যোগ করে দেবো যাদের তলায় 1 1 আছে। তাহলে আমরা 16 যোগ করব, বিকজ 16 তলায় 1 আছে। আমরা 4 নেবো, বিকজ 4 এর তলায় 1 আছে। আমরা এই 1 নেবো, বিকজ এই 1 এর মানে এই 1টা নেবো অ্যাকচুয়ালি, তার তলায় 1 আছে। তাহলে অ্যাকচুয়ালি 21। 16 4 20 21। ঠিক আছে, এটা হলো কুইক ফার্স্ট প্রসেস। আর একটা হলো সেকেন্ড প্রসেস। কি সেকেন্ড প্রসেস হলো আমরা জানি এটা। তাহলে কটা সংখ্যা ছিল দেখো, 1 2 3 4 5টা। তাহলে এই বাদিকের 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 সব থেকে এইটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, তাই তো? এমএসবি বলা হয়। এটা হলো এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এমএসবি, তাহলে এমএসবি 1 2 3 4 5টা, তাহলে 5টা বিট আছে। ঠিক আছে, তার থেকে একটা কম বিট দিয়ে পাওয়ারের গুণ। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4। তাহলে এটা 4 হলো। তারপরে 0 আছে, 0 এর সঙ্গে 2 টু দি পাওয়ার 4 এর থেকে একটা পাওয়ার কম 3। তারপরে 1 আছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 একটা পাওয়ার কম। তারপরে 0 আছে, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বিকজ একটা পাওয়ার ডিক্রিজ, প্লাস এই 1 লাস্ট 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। ঠিক আছে,
তাহলে এখানে এ থেকে কি পাই পেলে 16 পেলে, এটা আমাদের 0 দিয়ে সামথিং গুণ ভ্যানিশ, এটা আমরা কত 1 ইন্টু 4, তার মানে 4, এটা ভ্যানিশ, এটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 মানে 1, দ্যাট ইজ অফ 21, তাই 21 21, ঠিক আছে। তাহলে 11টা আমরা শিখে গেলাম। এবারে দেখো 12টা বলেছে পি টাইপ অর্ধপরিবাহী গঠন করতে কোন মৌলকে সুনিয়ন্ত্রিতভাবে ডোপিং করতে হবে। পি টাইপ অর্ধপরিবাহী গঠন করতে গেলে কোন মৌলকে সুনিয়ন্ত্রিতভাবে ডোপিং করতে হবে। মোদ্দা এটাই প্রশ্ন, পি টাইপ অর্ধপরিবাহী করতে গেলে নিম্নের কোনটি দ্বারা ডোপিং করা হয়। তাহলে আমরা 4 অপশন দিচ্ছি, সেটা হলো 4 অপশন হলো বোরন দিয়েছে, অপশন বি জার্মেনিয়াম, অপশন সি সিলিকন, অপশন ডি হলো ইউরেনিয়াম। ঠিক আছে, 4 অপশন এটা। তাহলে বোরন, জার্মেনিয়াম, সিলিকন, ইউরেনিয়াম। তাহলে ইউরেনিয়ামটা একটা তেজস্ক্রিয় মৌল যদি পি টাইপ অর্ধপরিবাহী গঠন করতে আমরা ডোপিং করে দিই, তাহলে তো তেজস্ক্রিয় মৌলের স্বাভাবিক নিয়মে বি গঠন হবে, তাহলে কোনো এক সময় দেখবে মৌলটাই খাওয়া হয়ে গেছে। তো আর তাছাড়া তেজস্ক্রিয় মৌল দিয়ে ডোপিং করা হয় না, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে অপশন এটা হতে পারে না কখনো। সিলিকন, এটা হলো একটা পিওর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, তাহলে এইটার সঙ্গে ডোপিং করে পি টাইপ করতে গেলে সিলিকনই দেবো? কখনোই নয়, অর্থাৎ বোতলের ভেতর বোতল দিলে ডোপিং হলো না, তাহলে ফলস। জার্মেনিয়ামও একটা পিওর সেমিকন্ডাক্টর, দ্যাট ইজ অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। পি টাইপ হলো অর্ধপরিবাহী কিন্তু অবিশুদ্ধ, তাহলে অবিশুদ্ধ তৈরি করতে হলে বাড়িতে কিছু দিতে হয়, তাহলে সেটাও আবার বোতলের ভেতর বোতল নিশ্চয়ই ঢুকবে না, তাহলে অপশন 1 পড়ে আছে, সেটা হলো বোরন। ঠিক আছে, তাহলে বোরন দিয়ে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়। ঠিকঠাক, 13 হয়ে গেল। এটা 13 নম্বর প্রশ্ন ছিল। কোন প্রশ্ন স্কিপ করেছি? নো। সো 14 নম্বর প্রশ্ন, লাস্ট 14 নম্বর বলেছে, দেখো ন্যান্ড গেটের দুটি ইনপুটকে যুক্ত করলে কোন গেট তৈরি হয়। ন্যান্ড গেটের দুটি ইনপুট, ন্যান্ড গেট কিরকম হয়? ন্যান্ড গেট এরকম হয়, দুটি ইনপুট কে যুক্ত করলে কি গেট তৈরি হয়। তো এটা হলো এ, এটা হলো বি, এটা হলো ওয়াই, এবং এর আউটপুট কি হয়? ওয়াই ইকুয়ালস এ বি বার। এটা হলো ন্যান্ড গেটের ইনপুট মানে আউটপুট। এবার ন্যান্ড গেটের দুটো ইনপুটকে যুক্ত করলে কোন গেট তৈরি হয় তার অপশন। তাহলে এন্ড বি হলো আমাদের নর নট, নর আছে, সি আছে নট, অপশন ডি আছে, একটু অপশনের উল্টো পাল্টা থাকতে পারে, অপশন এ তে ছিল ন্যান্ড, এটাতে ছিল এন্ড। আপটিকে ঠিক আছে। দুটো ইনপুটকে যুক্ত করে দিলে কি গেট তৈরি হবে? ন্যান্ড থেকে এন বাদ দিলে এন্ড তৈরি হয়ে যাবে, হ্যাঁ কিন্তু এরকম নয় নিশ্চয়। তাহলে এটা দুটো ইনপুটকে যুক্ত করে দিয়েছি, অর্থাৎ দুটো ইনপুটের ভ্যালু এখন কিন্তু সেম। যুক্ত করে দেওয়া মানে শর্ট করে দেওয়া মানে হলো এ আর বি ইনপুটের ভ্যালু সেম। তাহলে তুমি এখন y ইকুয়ালস টু এ বি যে বার ন্যান্ড গেটের আউটপুট, তাহলে তুমি সেখানটায় এ বসাতে পারো, বিকজ দুটো ইনপুটের ভ্যালু এখন সেম। আর এ এন্ড গেট, তাহলে এই দেবে, ঠিক। তাহলে এবার y ইকুয়ালস টু এ বার বলো কার আউটপুট, তাহলে অনলি ওয়ান অপশন, সেটা হলো নট। ঠিক আছে, তাহলে ন্যান্ড গেটের দুটো ইনপুটকে যুক্ত করে দিলে যে গেট তৈরি হবে সেটা নট গেট তৈরি হবে। সিমিলারলি একই প্রশ্ন আমরা করতে পারি যদি বলে নর গেটের। ঠিক আছে, কোথায় যাবো বলো? যদি বলতো নর গেটের, নর গেট কিরকম হয়? এরকম হয় না? নর গেটের দুটো ইনপুটকে যদি যখন যুক্ত করে দেব তাহলে কি গেট তৈরি হবে? তাহলেও বলবে নট গেট তৈরি হবে, ঠিক। নট গেটের দুটো ইনপুটকে যুক্ত হলে যে গেট তৈরি হবে সেটা হলো নট গেট তৈরি হবে। ওকে, তাহলে দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু এইটা, নট। ঠিকঠাক, চলো এবার সেকশন 2 গ্রুপ এ 2-1। তাহলে প্রশ্ন দেখো, বলেছে শূন্যস্থানে 1 কুলম্ব আধান থেকে 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে কত সংখ্যক বলরেখা নির্গত হয়।
1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত? তাহলে আমরা কি জানি? উই নো দ্যাট ইজ WK, ইউনাইটেড কিংডম নয়, এটা হলো UK, ইউনাইটেড কিংডম। সো উই নো WK যে গাউসের সূত্র অনুসারে ফাই সমান কিউ বাই এপসাইলন নট। তাহলে কি হয়? ফাই সমান কিউ বাই এপসাইলন নট হয়, তাই তো? তাহলে 1 কুলম্বের জায়গায় 1 বাই এপসাইলন নট, দ্যাট ইজ 1 বাই 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এটা হলো আমাদের শূন্য স্থানে 1 কুলম্ব আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা। ঠিক, দেখো প্রশ্ন কি বলেছে? কোন আহিত কণা স্থিরাবস্থায় থাকলে তার উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান কত? তাহলে যদি কোনো আহিত কণা স্থিরাবস্থায় থাকে তার উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান কত হবে, সেটা আমাদের প্রশ্ন। অর্থাৎ যেহেতু রেস্ট অবস্থানে আছে চৌম্বক এই আধানটা, তাহলে তার ভেলোসিটি কত? রেস্ট অবস্থানে থাকার জন্য তার ভেলোসিটি 0। তাহলে যদি রেস্ট অবস্থানে থাকার জন্য ভেলোসিটি 0 হয়, তাহলে অ্যাকর্ডিং টু লরেঞ্জ ফোর্স কোন আহিত কণার উপরে যে ফোর্স কাজ করতে পারে সেটা হলো এইটা। এবং যদি ভেলোসিটি 0 হয়ে যায়, তাহলে ফোর্সের মানটাও কিন্তু আমাদের 0 হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন যেটা বলেছে দেখো, যে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হলে ঝালর প্রস্থ কিরূপ হবে? ঝালর প্রস্থের রাশিমালা কি হয়? বিটা সমান d/2d ইন্টু ল্যামডা হয়। তাহলে বিটা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু d। তাহলে এটাই হলো ছিদ্র থেকে পর্দার দূরত্ব। তো যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয়, তাহলে বিটাও বাড়বে, বিকজ অফ প্রপোর্শনাল সম্পর্ক। তাহলে ঝালর প্রস্থ বাড়বে, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হলে ঝালর প্রস্থ বাড়বে। ঠিকঠাক, এসে কিউ, তাই তো? এবারে নট গেটের দেখো বর্তনী চিহ্ন আর অর গেটের বর্তনী চিত্র বলেছে, কোনো চিহ্ন বলেনি, ঠিক আছে? তাহলে নট গেট আর অর গেট, তাহলে এটা আমাদের কোশ্চেন নাম্বার 4। তো এটা হলো নট গেট, এটা হলো আমাদের অর গেট। তো এই অর গেটের প্রশ্ন অরেই দিয়েছে, ঠিক আছে? অরের প্রশ্ন অরে আসে। এবারে রেকর্ড। তো দেখো, এটা হলো আমাদের অর গেটের বর্তনী চিত্র, এটা হলো নট গেটের বর্তনী চিত্র, যেটা এটা ডায়োড দিয়ে করা হয়েছে। এটা ডায়োড D1, এটা ডায়োড D2, যার ভ্যালু অর্থাৎ A ইনপুটের ভ্যালু +5 ভোল্ট, দ্যাট ইজ 1 হতে পারে, একবার 0 হতে পারে 0 ভোল্ট, আর একবার +5 ভোল্ট হতে পারে B ইনপুটের ভ্যালু, আর একবার কখনো 0 হতে পারে। যদি A 0 এর সঙ্গে থাকে, B 0 এর সঙ্গে থাকে, তো এইখান থেকে কোনো কারেন্টই পাস করছে না, ফলে এইটার ভেতর থেকে কোনো কারেন্ট আসবে না, ফলে Y আউটপুট 0 থাকবে, অর্থাৎ RL এর দুপ্রান্তে কোনো ভোল্টেজ আমরা পাবো না। কিন্তু A যদি 5 ভোল্টের সঙ্গে কানেক্টেড থাকে, B যদি 0 এর সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে এইখান থেকে একটা কারেন্ট ডায়োড D1 এর মধ্যে দিয়ে পাস করবে, বিকজ ডায়োড D1 তখন ফরওয়ার্ড বায়াসড হবে। তো এইটার ভেতরে একটা কারেন্ট এসে RL এর থ্রু দিয়ে পাস করে গ্রাউন্ডে চলে যাবে, ফলে RL এর দুপ্রান্তে আমি একটা আউটপুট ভোল্টেজ পাবো। সিমিলারলি B যখন 5, A যখন 0, একই প্রসেস হবে, ডায়োড D2 দিয়ে কারেন্ট ফ্লো করবে, এবং যখন দুটোই 5 ভোল্টের সঙ্গে কানেক্টেড, তখন এখান থেকেও কারেন্ট পাস করবে, এইখান থেকেও কারেন্ট পাস করবে, এইখানে এসে মিলিত হবে, মিলিত কারেন্ট এটার ভেতরে পাস করবে, ফলে এগেন RL এর দুপ্রান্তে আমি একটা ভোল্টেজ ড্রপ পাবো। সিমিলারলি নট গেটের এটা হলো আমাদের বর্তনী চিত্র, যেটা ট্রানজিস্টর দিয়ে টানা হয়েছে। এবারে তোমার এটা বোঝানোর কিছু নেই, জাস্ট বর্তনী চিত্র রেখে দেবে। যাই হোক, এটা হলো নট গেটের বর্তনী চিত্র, এটা হলো আমাদের আনসার, ঠিক আছে? সো আই হোপ ক্লিয়ার। সো আজকের এই ক্লাস এই পর্যন্তই শেষ। যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কেমন লাগছে বলো। সো তব তক কে লিয়ে